সেদিন খুব ঠান্ডা পড়েছিল, বাইরে ছিল হাত কাঁপানো ঠান্ডা আর প্রবল বাতাস। আমার ঘরের জানালা ঠিকমতো বন্ধ হচ্ছিল না, তাই আমার ভাগ্নে এসে বলল, মামি আমি আপনার ঘরে থাকতে চাই। তার কথা শুনে আমি তাকে আমার বিছানার একপাশে জায়গা করে দিলাম। রাত গভীর হতেই তাপমাত্রা আরও কমতে শুরু করল। হঠাৎ ভাগ্নে বলল, আমি ঠান্ডায় আর টিকতে পারছি না, আমি আপনার পাশে ঘুমাবো। আমি কিছু না ভেবে তাকে পাশে ঘুমাতে দিলাম। তারপর মাঝরাতে হঠাৎ সে আমার কাপড় তোলার চেষ্টা করছে। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে আমি পেরে উঠলাম না। একটু পরে আমিও তাকে সঙ্গ দেওয়া শুরু করলাম। সে ছোট, কিন্তু তার ওটা ছিল খুব বড়। আমি সুস্মিতা, আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, গায়ের রং ছিল একদম সাদা, নিজের শরীরের অনেক যত্ন নিতাম, তাই আমার তেমন বয়স বোঝা যায় না। আমি সবসময় হালকা পোশাক বা ছোট আকারের পোশাক পরতে অনেক পছন্দ করতাম, যা আমাকে আরও অনেক আকর্ষণীয় করে তুলত। সেদিন আমি শহরের একটি পার্কের পাশে গিয়েছিলাম। পার্কের পার্কিং এলাকায় অনেক ভিড় ছিল। আমি একটু এগিয়ে দেখি আমার পুরনো বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে, আর তার ছেলে পাশে বসে রয়েছে। তার চেহারা দেখে মনে হলো হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। আমি তৎক্ষণাৎ তাকে গাড়িতে তুললাম এবং হাসপাতালে নিয়ে গেলাম। তার অবস্থা খুব গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছে তাকে ভর্তি করালাম। ফর্ম পূরণ করার পর যখন আমি তার ছেলের পাশে বসলাম, তখন সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি আমাদের জন্য যেন একজন দেবদূত হয়ে এসেছেন, ধন্যবাদ। ছেলেটির বয়স ১-৫ হবে। সে হয়তো তখনও আমাকে চিনতে পারেনি। আমি তাকে বললাম, আমি তোমার মায়ের পুরনো বন্ধু। আমার এই কথা শুনে সে একটু স্বস্তি পেল। এরপর আমি তাদের পাশ থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম। সেদিনের সেই মুহূর্ত আমার জীবনে খুবই স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবন কতটা অনিশ্চিত আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কতটা জরুরি। আমার নাম তন্ময়। আমি সেদিন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু পথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমার বান্ধবীর ছেলে বল, হাসপাতালে পৌঁছে যখন তোমার মায়ের খবর জানতে চাইলাম, তখন তুমি ভয় আর কান্নায় ভেঙে পড়েছিলে। আমাকে জড়িয়ে ধরে তুমি কাপা গলায় বলেছিলে, মামিমা তো ঠিক হয়ে যাবে, তাই না? ডাক্তাররা তোমাকে ভেতরে নিয়ে গেল কেন? মায়ের কিছু হবে না তো? তার এই প্রশ্নগুলো যেন আমার হৃদয়কে বিদ্ধ করছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি, কিছুই হবে না। আমার কথা শুনে সে একটু শান্ত হলো। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং আমাকে একান্তে তার কেবিনে ডেকে নিলেন। আমি আশঙ্কার সাথে তার কথা শুনছিলাম। ডাক্তার জানালেন তার মায়ের মাথায় আঘাত লেগেছে, আর সেই আঘাতের কারণে তিনি কোমায় চলে গিয়েছেন। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ডাক্তার আমাকে জানালেন যে আমার বন্ধু দীপালিকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কয়েকদিন, কয়েক মাস বা এমনকি কয়েক বছরও। তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তারদের কথা শোনার পর আমি বাইরে এসে দীপালির ছেলের সঙ্গে কথা বললাম। তাকে বললাম, ডাক্তার বলেছেন তোমার মায়ের চিকিৎসা চলবে আর তাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আমার কথা শুনে সে উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে আমি কোথায় থাকব? মা যদি এখানে থাকেন, আমি একা কিভাবে থাকব? আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি চিন্তা করো না, যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গে থাকবে। তোমার মায়ের জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি নেব, কারণ সে আমার খুব কাছের একজন বান্ধবী। এরপর আমি জানতে চাইলাম, তোমার বাবার কথা কি ভাবছ? তিনি কোথায় আছেন? সে মাথা নিচু করে বল, মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল, তারপরে মা রাগ করে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন। আমি বাবার কাছে ফিরে যেতে পারব না, কারণ তার কাজ বাইরে, আর তিনি এখন কোনো গ্রামে আছেন তাও জানি না। এমনকি আমি নিজেও তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি, হয়তো তিনি আমার উপর রাগ করেছেন। আমি তাকে বললাম, তুমি এসব নিয়ে চিন্তা করো না, যতদিন তোমার মা সুস্থ না হন তুমি আমার সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে সবকিছু সামলাবো। তারপর আমরা দুজনেই হাসপাতালের পরিবেশে থাকতে পারছিলাম না, তাই আমি একজন নার্সের সঙ্গে কথা বললাম এবং তার সাহায্য চাইলাম যাতে দীপালির চিকিৎসার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে যায়। দীপালির চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর বুঝতে পারলাম হাসপাতালে দীর্ঘ সময় থাকা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার কাজের দায়িত্ব ছিল। তাই আমি তার ছেলে তন্ময়কে আমার বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে আসার পথে তার জন্য কিছু প্রয়োজনীয় পোশাক কিনে দিলাম, কারণ তার কাছে তেমন কিছুই ছিল না। সেদিন তন্ময় খুবই মনমরা ছিল। রাতে আমি অনেকবার তার রুমের সামনে গিয়ে দেখেছি সে কেমন আছে, জানতাম সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে উঠবে। পরের কয়েকদিন আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেছিলাম। এছাড়া দীপালির দেখভালের জন্য আমি হাসপাতালের নার্সদের সঙ্গে কথা বললাম এবং তাদের সাহায্যের জন্য অর্থ প্রদান করলাম, কারণ প্রতিদিন সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল। ধীরে ধীরে তন্ময় আমার বাড়ির পরিবেশে মানিয়ে নিতে শুরু করল, তবে বাড়িতে দীর্ঘ সময় কাটাতে গিয়ে সে একটু একঘেয়েমিতে পড়ে যাচ্ছিল। আমি তাকে বললাম, তন্ময়, পরের বছর তোমার কলেজ শুরু হবে, তোমার শরীর ভালো আছে, তুমি যদি চাও তাহলে জিমে ভর্তি হতে পারো। আমার পরিচিত একটি ভালো জিম আছে, সেখানে তোমার ভর্তি করিয়ে দিতে পারি। এছাড়া তুমি ডান্স ক্লাস বা মিউজিক ক্লাসেও যোগ দিতে
পারো, এতে তোমার সময় ভালো কাটবে এবং একঘেয়েমি দূর হবে। প্রথমে সে দ্বিধা করলেও আমার উৎসাহে সে জিম এবং ক্লাসে যোগ দিল। ধীরে ধীরে সেখানে তার নতুন বন্ধু তৈরি হল এবং তার মন ভালো হতে লাগল। তন্ময় এখন নিজের জন্য আরও যত্ন নেওয়া শুরু করল। জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। আমার মনে হল সে কেবল তার শৈশবের কঠিন সময়গুলো কাটিয়ে উঠছিল এবং তার সামনে একটি নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। তন্ময় ধীরে ধীরে আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। সে শুধু আমার কথা শুনে নয়, আমার প্রতিটি কাজে সাহায্য করত। আমি দেখলাম ওকে খারাপ কিছু বলেনি। একদিন গার্ডেনে মা তোমার সঙ্গে কথা বলছিল, সেটা আমি শুনেছিলাম। পরে যখন মায়ের অ্যাক্সিডেন্ট হলো তখন হাসপাতালে থাকা অবস্থায় সেই চিঠিটার কথা জানলাম। আমি জানি তুমি সেই চিঠিটা লুকিয়ে রেখেছিলে। তার চোখে রাগ আর কষ্ট মিশেছিল। সে বলল, তোমার মতো মানুষদের কারণেই মানুষ বিশ্বাস হারায়। তুমি কিভাবে অন্যের জীবনে এতটা নষ্টামি করতে পারো? তোমার মতো মানুষ কখনো কারো সত্যিকারের ভালোবাসা পেতে পারে না। আমার মা শেষ পর্যন্ত তোমার মতো একজনের কারণেই এই অবস্থায় পড়েছে। আমি হতবাক হয়ে গেলাম, কিছু ভাষা হারিয়ে ফেলেছিলাম। আদিপ তাকে শান্ত করার চেষ্টা করেছিল। পুরো পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে মনে হলো কিছু সম্পর্ক কখনো সহজে মিটমাট করা যায় না। সাম্প্রতিক সময়ে আমার মা এক ধরনের মানসিক অশান্তিতে ভুগছিল। তাকে প্রায় একটি ইনজেকশন নিতে দেখা যেত। আমি যখন কারণ জানতে চাইতাম সে বলতো এটা একটা সাধারণ ক্যালসিয়াম ইনজেকশন। কিন্তু একদিন আমি ডাক্তারকে কথা বলতে শুনে বুঝতে পারি যে বিশ্বাসটা মোটেই সাধারণ নয়। ডাক্তার জানিয়েছিলেন ইনজেকশনের কারণে তার শরীরে একাধিক সমস্যা তৈরি হয়েছে এবং এর ফলে সে একদিন হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। সেখান থেকে শুরু হয় তার আরও বড় সমস্যার পথ চলা। এই ঘটনাগুলো আমাকে ভীষণ অবাক করে দেয়। তখন তন্ময় বলে উঠল, আমার মা এতদিন ধরে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার মূল কারণ তুমি তাকে এমন এক ভুল পথে নিয়ে গেছো যেখান থেকে সে আর ফিরে আসতে পারেনি। এই হাইড্রোজের ইনজেকশনই তাকে শেষ পর্যন্ত কমায় পাঠিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে আমার ভিতরে এক ধরনের অপরাধ বোধ ছিল। তন্ময় আরও বলল, আমি মায় এর ব্যাগ থেকে সেই ইনজেকশন পেয়েছি। মা শুধু ভুক্তভোগী, তার নিজের কোনো দোষ ছিল না। কিন্তু তোমার ভুলের শাস্তি আছে, পেয়েছে। এখন সময় এসেছে তুমি নিজেও সেই শাস্তি পাও। তার এই কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। সত্যি বলতে আমি অনেক বড় ভুল করেছি, তবে এই ভুলের জন্য আমি একা দায়ী নই। আদিপ সমানভাবে জড়িত। আমি আদিপের প্রতি পাগলের মতো আসক্ত ছিলাম। যদিও জানতাম সে বিবাহিত, তবুও তাকে ছেড়ে যেতে পারেনি। আমাদের সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। একসময় আমি তন্মজকে তার মায়ের অভাব পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আদিপও তার স্ত্রীর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিধাতা যেন আমাদের জীবনে অন্য কিছু লিখেছিলেন। একজন আদিপ আমার দেওয়া আংটিটা ফিরিয়ে বলল, আজ থেকে আমি আমার স্ত্রী এবং ছেলের কাছে ফিরে যাব। আমি তাদের অনেক কষ্ট দিয়েছি, এবার তাদের জন্য কিছু করব। আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি আদিপের কথা শুনে বোবা হয়ে গিয়েছিলাম। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন একটি শিক্ষার মতো ছিল। কিছু সম্পর্ক কখনো মেরামত করা যায় না। আদিপ বলল, আমি আর আমার ছেলে কোনো দুঃখ দিতে চাই না। যদি আবার তাদের কষ্ট দিই তবে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমার স্ত্রী আমাকে এমন এক অপরাধী বানিয়েছে যার বোঝা আর আমি বহন করতে পারছি না। তুমি দয়া করে আমার জীবন থেকে সরে যাও আর কখনো কোনো বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল না। সেদিন আদিপ আমাকে ছেড়ে চলে গেল। আমি আবার একা হয়ে পড়লাম। আমার এই একাকিত্বের পেছনে ছিল আমার নিজের স্বার্থপরতা আর মিথ্যে অহংকার। আমি এতটাই আদিপের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম যে কখনো ভাবিনি তার স্ত্রী আর সন্তান আছে। আমি যদি আদিপের জীবনে প্রবেশ করি তবে তার পরিবারের কি হবে? এই কথাগুলো আগে ভাবলে হয়তো আজ আমাকে এই অনুশোচনার ভার বইতে হতো না। আদিপ তার পরিবারের কাছে ফিরে গেল, কিন্তু আমার হৃদয় থেকে তাকে সরানো সম্ভব হল না। আমি নিজেও জানতাম না এই একতরফা প্রেম আমাকে কোথায় নিয়ে যাবে। মানুষ সবসময় অন্যের থেকে কিছু ছিনিয়ে নিতে চায়, কিন্তু এর ফলে সে কখনো সুখী হয় না। হোক সেটা খাবারের টুকরো বা কারো ভালোবাসা। যতই হিংসা করো, ঈশ্বর ততই আমার আরও অসন্তুষ্ট রাখেন। আজকের এই গল্প থেকে আমরা শিখি যে সত্যিকারের অধিকার যার সে তা একদিন ফিরে পায়, আর অন্য কারো সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার ফলাফল কখনো ভালো হয় না। আদিপ তার প্রকৃত অধিকার ফিরে পেল আর সুস্মিতা একাকিত্বে ডুবে গেল। মানুষ অন্যের কাছ থেকে যা ইচ্ছা করে নিতে পারে, কিন্তু ভাগ্যকে কখনো বদলাতে পারে না। তাই আমাদের উচিত নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা, অন্যের সুখ দেখে ঈর্ষা না করে নিজের জীবনে ইতিবাচক চিন্তা রাখা। গল্পটি সমাপ্ত হল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি তোমাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সামিয়া ব্লগের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে যাতে পরবর্তী গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।